99 of the immigration rules সেখানে বলা হয়েছে শুধুমাত্র যারা কি বিবেচনা করবেন। আমি এই জন্যই বলছি যারা অ্যাপ্লাই করবেন, আমাদের অনেক লয়ারও রয়েছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো, এই মামলাগুলো আমাদের ক্লায়েন্টের জন্য কাজে আসবে। যে শুধুমাত্র বলা হয়েছে যে consideration of whether a person has no ties to such country must involve a rounded assessment of all relevant circumstances and is not to be limited to social, cultural and family circumstances. আমরা যারা এফএলআরও ফর্ম ফিল আপ করি সেখানে থাকে কি ধরনের টাইজ রয়েছে কান্ট্রি অফ অরিজিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই অগণ ডিমু মামলা সেক্ষেত্রে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে জাজ শুধুমাত্র এই তিনটা বিষয়ে বিবেচনা করবেন না, ওভারঅল অ্যাসেস করবেন। এবং কাউকে দেশ থেকে বের করতে হলে সেক্ষেত্রেও বলা হয়েছে যে জাস্টিফাই করবেন, যে এক্সপালশন করতে হলে সেক্ষেত্রে জাস্টিফাই করতে হবে যে কী কারণে এক্সপালশন করা হবে। তারপর আরেকটি বিষয়ে বিবেচনা করা হয়েছে যে এই রুলসের ক্ষেত্রে এই বাচ্চাদের ক্ষেত্রে মানে আর্টিকেল 8 রয়েছে ইউএন কনভেনশন বা ইমিগ্রেশন রুলস 399 এ যেটা রয়েছে সেটা বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড সেকশন 55 যেটা সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই হচ্ছে আর্টিকেল 8 দুটো মামলা রয়েছে, দুটি মামলা এই বিষয়গুলো রয়েছে। আরও কয়েকটি মামলা সাম্প্রতিক সময়ে হয়েছে, সেগুলি আপনাদের আসলে জানলে সুবিধা হবে। যেটা আপনি বলছিলেন যে কন্টিনিউশন অফ অ্যাপ্লিকেশন, সেটা আমি আসলে মনে হয় আমাদের লয়ার অনেকেই হয়তো দেখার সুযোগ পান নাই, বা যারা স্টুডেন্ট রয়েছেন বা অ্যাপ্লাই করবেন সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে কাতেল এন্ড আদার্স সেকশন 85 এন্ড ইফেক্ট অফ কন্টিনিউশন অফ অ্যাপ্লিকেশন, যেটা সৈয়দ কামরুল হাসান যেটা বলছেন একটু আগে যে এটা করতে পারবেন আপনারা, এই বিষয়গুলো বিবেচনা করেন। এই কাতেল মামলায় বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর ফার্দার লিভ টু রিমেইন to be treated as continuation of application starting with the date when it was first submitted and ending date when it is decided. সুতরাং আপনারা কোনো কারণে the time application যদি একটু জটিলতা রয়েছে, অনেক সময় আপনার কাগজ ঠিকমতো জায়গায় পৌঁছতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে অনেক সময় যেটা প্রবলেম হয় যে ফার্দার ডকুমেন্ট যখন পাঠান ঠিকমতো যায় না বা কমিউনিকেট হতে সময় লাগে, মানে বিফোর আপনার আসতে। তো দর্শক যেটা বলছিলাম যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে যেটা এই মামলায় দিয়েছে যে কন্টিনিউশন অফ অ্যাপ্লিকেশন, কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, এর মধ্যে আপনার যদি 10 বছর হয়ে যায় লিগালি যদি থাকেন সেক্ষেত্রে লং রেসিডেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি মামলা যেটা মানে একই মামলা যেটা পোস্টারি ওয়ার্কে যদি কারো রিফিউজ হয়ে থাকে এই মামলার সুযোগ নিতে পারবেন। ওয়ার অ্যাপ্লিকেশন ফর লিভ এজ এ পোস্টারি ওয়ার্ক migrant, the obtaining of the academic award needed to gain requisite points is notified to the Secretary of State after the date which application was first submitted, but before the decision is made on the application. সোজা কথা, পোস্টারি ওয়ার্কের জন্য যারা অ্যাপ্লাই করেছেন ডিসিশনের আগে যদি উইদাউট সার্টিফিকেট, ডিসিশনের আগে যদি সার্টিফিকেট চলে আসে তারা দিতে হবে। অনেকের রিফিউজ হয়েছে, সেক্ষেত্রে এখন এই বিষয়টিতে রিকনসিডার করলে আশা করি আপনারা এ বিষয়ে সিদ্ধান্ত পাবেন। এসএসসি এর ক্ষেত্রে একটা মামলা হচ্ছে মির্জা এসএসসি, সেখানে বলা হচ্ছে এসএসসি ডাজ নট have degree awarding powers and the qualification which each awards are not equally recognized degrees. এসএসসি এর ক্ষেত্রে এই মির্জা মামলাটি রয়েছে। আর আরেকটি বিষয় অনেকেই জানতে চান, আমি আর যাদের আপার ট্রাইব্যুনালে যারা পারমিশন টু অ্যাপিলের ক্ষেত্রে, সেক্ষেত্রেও নতুন একটি মামলা আসছে রিপোর্টে, সেক্ষেত্রে হিউম্যান রাইটস ইস্যু থাকলে আউট অফ টাইম হলেও অ্যাপ্লাই করলে মঞ্জুর করতে পারে। আমি এই বিষয়ে আলোচনা করবো আবার সুযোগ পেলে। আমাকে বলা হচ্ছে কিছু কল আসছে, দেখি কলাররা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার দুটি কোশ্চেন ছিল। জি বলুন প্লিজ। আমি এই মুহূর্তে টিয়ার 1 জেনারেল ভিসা আছে। জি। তো আমি 2008 তে মানে ইনিশিয়াল 3 বছরের ভিসা পাই। জি। এবং 2011 তে 2 বছরের এক্সটেনশন পাই। জি। তো আমার এক্সপায়ার হবে জুনের 6 তারিখে। জি। কিন্তু আমি ওই মের এই মাঝামাঝিতে ওই 28 দিনের আগে যেটা সেই হিসেবে আমার জুলাইতে শেষ হবে, কিন্তু মেতে ওই 5 বছরের কমপ্লিট যে 28 দিনের ক্যাটাগরিতে পড়েছে আমি মেতে অ্যাপ্লাই করতে পারবো। জি। আমার কোশ্চেন হচ্ছে আমার ওয়াইফ 2009 এ ছিলেন, সে অলরেডি 2 বছর হয়ে গেছে। জি। তো গত বছর আমার 10 বছর পূর্ণ হয়েছে। তো গত বছর আমরা ভেবেছিলাম আমি লং রেসিডেন্সে অ্যাপ্লাই করব। জি। কিন্তু পরে আমি জানতে পারলাম যে 9 জুলাই একটা রুল আসলো, প্লাস আমার ওয়াইফ এফএলআর এম অ্যাপ্লাই করতে হবে, তারপর এম অ্যাপ্লাই করতে হবে, 2
বছর থাকতে হবে এরকম কি একটা রুল, জি কিন্তু এক হিসেবে অ্যাপ্লাই করলে সেটা বেটার হবে। জি তো সেই টার্গেট দিয়ে যখন আমরা এসেছিলাম গত বছরে লং জি। রেসিডেন্সি, আমি আর আমার ওয়াইফ দুজনই লাইফ ইন্টাগ্রিটি টেস্ট দিয়ে ফেলেছি। জি তো আমি ওই হোম অফিসে প্রাইস চেক করি, তো আমি দেখলাম যে নতুন লাইফ ইন্টাগ্রিটি টেস্ট ইন্ট্রোডিউস করেছে। জি। তো এখন কি আমার ওই পুরোনো লাইফ ইন্টাগ্রিটি টেস্টে আমি জাস্ট ওইটা দেখলাম যেটা ভ্যালিড ফর লাইফ, আমার কি নতুন লাইফ ইন্টাগ্রিটি টেস্ট দিতে হবে নাকি ওটা দিলেও চলবে? আচ্ছা, এটা যেটা হচ্ছে যে সৈয়দ কামরুল হাসান যদি একটু বলেন, যেটা বলছেন। এই ক্ষেত্রে কিন্তু ওই আপনি রাইটলি বলছেন যে লাইফ ইন্টাগ্রিটি টেস্ট একবার পাস করলে আর কিন্তু ওইটা কিন্তু ভ্যালিড থাকে ফরএভার। অতএব আপনি 26শে মার্চ থেকে শুধু কিন্তু কন্টেন্টস চেঞ্জ হচ্ছে লাইফ ইন্টাগ্রিটি টেস্টে, তাই তো? জি, জি। কন্টেন্টসটা চেঞ্জ হচ্ছে। অতএব কেউ যে মার্চের 25 তারিখের পরে যদি লাইফ ইন্টাগ্রিটি টেস্ট যদি বসে পরীক্ষা দেয়, তাহলে ওই নতুন যে কন্টেন্টসের বইটা দিয়ে কিন্তু পাস করতে হবে। কিন্তু আগে যারা পাস করে গেছে, দিস ইজ ফাইন, ওই সার্টিফিকেট কিন্তু কিন্তু পরবর্তীতে আপনি কাজে লাগাতে পারবেন। জি তাই তো? জি 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 তারেক চৌধুরী। জি, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এ ব্যাপারে নেগেটিভ মানে আনলেস এ ধরনের কোনো অর্ডার আসে নাই, সুতরাং এখন পর্যন্ত এটাই অবস্থা আর কি, যে এমন কোনো ইয়ে আসে নাই যে যারা পরে পরীক্ষা দিবে সাবমিট করবে তাদের জন্য অন্য আবার পরীক্ষা দিতে হবে, তা আসে নাই। সুতরাং এখন পর্যন্ত আমাদের এই পরামর্শই থাকলো। হ্যাঁ। থ্যাংক ইউ। তারপরে দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আমার নাম হাসেম, আমি একটা প্রশ্ন করতে চাই ভাই। জি বলেন। আমি 2006 সালে এদেশে আসি আমার দুই বাচ্চা আর আমার ওয়াইফ নিয়ে। জি আমি এসএলএম শিক্ষা করে এরপর আমাকে 2011 সালে লিফটেন্যান্ট দিছে, জি অর্থাৎ পুরো ফ্যামিলিকে। কিন্তু আমার একটা ছোট মেয়ে দেশে আছে, ওর নাম কেসের মধ্যে বলছিল ওর নাম আর ডেট অফ বার্থ। এখন ওকে আনতে চাই, আমি এই দেশে কিভাবে আনতে পারি? আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? এখন 7 বছরে পড়ছে। মেয়ে 7 বছরে পড়ছে, তাকে আনেন নাই? আপনার মেয়ে আছে উল্লেখ করেছেন আগে কোথাও কাগজপত্র সব জায়গায় লিখছেন? জি। আর আপনি ইনডিফিনিট পেয়েছেন, এখানে ফ্যামিলি মেম্বার কয়জন আপনার? আমার হাজব্যান্ড ওয়াইফ আর দুই বাচ্চা এখানে। হাজবেন্ড আর ওয়াইফ আর 2 বাচ্চা এখানে, এক বাচ্চা রয়েছে 7 বছর, তাকে আনতে চান। সৈয়দ কামরুল হাসান যদি বলেন। তো উনি এখন আইলার তো পেয়ে গেছে। হ্যাঁ, আইলা পেয়ে গেছে। তার মানে বাচ্চাকে উনি ডিপেন্ডেন্ট হিসাবে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যে হয়তো ডিপেন্ডেন্ট হিসাবে যেটা দেখাতে হবে যে আপনার আপনি তাদেরকে মেনটেন করতে পারেন এবং সে ওখানে একা আছে এবং ওখানে তার লুক আফটার করার মতো কেউ নাই। অতএব এখানে যদি আপনি অ্যাডুকেট মেনটেন্যান্স অ্যান্ড অ্যাকোমোডেশন দেখাতে পারেন, দেন এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এটা জয়নিং টু প্যারেন্টস সেই হিসাবে সে অ্যাপ্লিকেশন করে চলে আসতে পারবে। কি দর্শক আপনি আসছেন লাইনে? জি। আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মেনটেন্যান্স এর অ্যাকোমোডেশন যদি দেখান আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আগে যেহেতু ডিক্লেয়ার দিয়েছেন সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। এই 18,000 কত এটার মধ্যে পড়ছে? 18,000 ব্যাপারে এখন পর্যন্ত যে অবস্থান, 18,000 যেহেতু এককভাবে বাচ্চা নিয়ে আসবেন, সেক্ষেত্রে এই বিধানটা এখন পর্যন্ত পড়ে নাই। সুতরাং আপনি সেভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এখন পর্যন্ত রুলসে যেটা আছে একসঙ্গে আসলে আলাদা করলে কি সে ব্যাপারে 18,600 আসলে স্পাউসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু এল্ডারলি ডিপেন্ডেন্ট কিংবা যদি এটা elderly না, সেটা তো ছোট বাচ্চা ডিপেন্ডেন্ট হিসাবে যেহেতু আসছে, সেহেতু এক্ষেত্রে ওই এডুকেট মেইনটেনেন্স হলেই হবে উইদাউট রিগার্ডস টু পাবলিক ফান্ড আর এনাফ অ্যাকোমোডেশন। জি জি, থ্যাংক ইউ। আপনার হাউজিং বা অ্যাকোমোডেশনগুলো ভালো করে দেবেন, পাবলিক ফান্ড নেওয়া যাবে না। এই হচ্ছে আপনার অবস্থান। যাই হোক, দেখি পরবর্তীতে কে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা কল নেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বিরতির পর আবার ফিরে আসছি।